প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ বেজটাকে। আমরা কথা বলছিলাম জনাব শামীম আহসানের সঙ্গে, সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। আপনার সঙ্গে কথা বলছিলাম যে এই যে ইন্টারনেট কানেকশনস নিয়ে যে গ্রামে গঞ্জে স্পিড তো কম এবং বেসিস কিভাবে এখানে হেল্প করছে, আর ট্রেনিংস এর বিভিন্ন কথা বলছিলাম আমরা। যে ট্রেনিং ধরেন আপনি বলছিলেন যে বিভিন্ন স্ল্যাব আছে, যে যে যতটুকুন পেরেছে সেখানে আপনারা স্ল্যাব করে দিয়েছেন, এক একটা ক্যাটাগরি আছে এবং ইটস ফ্রি অফ কস্ট আপনি যেটা বলছিলেন। তো এই যে পুরো প্রোগ্রামের আপনি বলছিলেন 1 লাখ স্টুডেন্টকে এরকম আপনারা নিচ্ছেন, তো এইবার এটা কি শুধু এবারই নাকি এরকম করতেই থাকবেন আপনারা? আমাদের বেসিস থেকে আমরা একটা ওয়ান বাংলাদেশ নামে একটা ভিশন দিয়েছি। আমরা গত বছর দিয়েছি আগামী 2018 সাল নাগাদ আমরা $1 বিলিয়ন এক্সপোর্ট করব, 1 মিলিয়ন লোককে ট্রেনিং করব এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করব, 10 লক্ষ লোকের, এবং প্রতি বছর 1 কোটি নতুন মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসবো। সো আগামী 5 বছরে 5 কোটি মানুষকে। এবং চতুর্থত হচ্ছে আমরা দেশের নতুন একটা কর্মসংস্থানের জায়গা হবে তাহলে। জি, এবং যে আমাদের জিডিপি আছে, জিডিপিতে আগামী 2018 সাল নাগাদ আমাদের সফটওয়্যার এবং আইটি সার্ভিস সেক্টর থেকে আমরা 1% অবদান রাখবো। সো এই ওয়ান বাংলাদেশের ভিশনটা নিয়ে আমরা 2018 সাল নাগাদ মানে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা বিভিন্ন পার্টনারশিপ নিয়ে ব্র্যাক, আইসিটি ডিভিশন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সবাইকে নিয়ে আমরা 10 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করব। এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন সেক্টরে যে লাইসেন্স যদি আরো করতো, আরো যদি বাড়িয়ে দিত, তাহলে সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে কম্পিটিশন বেড়ে গেলে আপনার সার্ভিসটাও ভালো হবে? জি, একদিক থেকে কম্পিটিশন বাড়ানো, আরেকদিকে ইনভেস্টমেন্ট আরো বেশি নিয়ে আসা। আমরা যদি এখানে যাদের ইনভেস্টমেন্ট আনার মতো ক্ষমতা আছে এরকম কিছু কোম্পানিকে দেই, তারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসে অতি দ্রুত রোল আউটটা করতে পারবে। অনেক ক্ষেত্রে আমরা যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা ইনভেস্টমেন্ট আনতে ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু এরকম অনেক কিছু শুনেছি যে অনেকেই আছেন যারা মানে ফরেনার্স যারা আছেন এখানে, কিন্তু আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, কিন্তু সেই একই কথা ইনফ্রাস্ট্রাকচারের কারণে আসতে পারছেন না। এবং যেটা বলছেন যে ইন্টারনেট কানেকশনের কারণে ওনারা বলছেন যে তারপরে রাস্তাঘাট সবকিছু মিলিয়েই তারা বলছেন যে সেরকম পরিবেশ নেই ইনভেস্ট করার মতো। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে বেস ওয়ার্ক যেটা, এটা হওয়ার পরে মানে কতটা সময় লাগবে যে তাদেরকে আবার আকৃষ্ট করে ফেরত নিয়ে আসা? আমার কাছে মনে হয় কি যে কিছু কিছু সমস্যা তো সব দেশে আছে, তা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে একটি প্রধান আকর্ষণীয় ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। এই যে রিসেন্টলি সিলিকন ভ্যালি ভিত্তিক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটাল, তারা প্রায় $1.5 বিলিয়ন একটা ফান্ড, তারা বাংলাদেশে আইসিটি সেক্টরে $200 মিলিয়ন ইনভেস্টমেন্ট করার ঘোষণা দিয়েছে। একইভাবে অ্যাকসেঞ্চার, একটা গ্লোবাল কনসাল্টিং ফার্ম, তারা বাংলাদেশে তাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার করেছে, এবং টেলিনর গ্রুপের গ্লোবালি যত অ্যাকাউন্টিং এর কাজগুলো হয় আউটসোর্সিং প্রসেসটা আমাদের বাংলাদেশে হচ্ছে। এবং আরো অনেকেই মানে মাইক্রোসফট, ডেল, অ্যাপল, সব গ্লোবাল অনেক কোম্পানির কিন্তু বাংলাদেশে অফশোর ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। এই যে আপনি বলছেন যে ইনভেস্টমেন্ট যে করবেন এনারা সবাই, সেই পরিমাণ এক্সপার্টিস কি আমাদের আছে? আমার মনে হয় যে বেসিক লেভেলে এবং মানে ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের যে স্কিলটা আছে এটা বিশ্বের যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। কারণ আমাদের পাশে কিন্তু আমাদের কম্পিটিটর আছে ভারত, দে হ্যাভ देयर ওন সিটি, ব্যাঙ্গালোরে তো তাদের আইটি সিটি বলে, তো তারা তো আছে। জি, মানে আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আজকে গুগল, ফেসবুক, টুইটার, গ্লোবাল সব জায়ান্ট কোম্পানিগুলোতে কিন্তু তারা প্রোগ্রামিং থেকে শুরু করেছে এবং এখন শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। এই যে জাওয়াদ করিম, সে কিন্তু হচ্ছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত। সালমান খান, খান একাডেমির সে প্রতিষ্ঠাতা, এবং স্ন্যাপচ্যাট এখন একটা গ্লোবালি $multi-billion কোম্পানি, এটা চিফ স্ট্র্যাটেজি অফিসার হচ্ছে ইমরান খান নামে একজন বাংলাদেশি। সে কিন্তু এইচএসসি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে তারপর সে আমেরিকায় গিয়েছে এবং একটা $multi-billion কোম্পানি সে নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশের ছেলেদের মেধা বা এটার কোনো ঘাটতি নেই। এখন যেটা আমাদের দরকার যে এখন আমাদের ওয়ার্ল্ড ক্লাস কিছু ম্যানেজমেন্ট স্কিলস তৈরি করা, স্কেল আপ করতে গেলে আরো বেশি প্রজেক্ট ম্যানেজার দরকার, আরো বেশি হাই লেভেলের সফটওয়্যার আর্কিটেক্ট দরকার। তো মনে হয় যে সেটা আগামী 5 বছরে আমরা বিশ্বের অন্যান্য দেশে থেকে মানে ইনোভেশনের দিক থেকে, মানে আমরা তো এখন অনেক কিছু করছি যে অনেক ক্ষেত্রে মানে আমাদের একটা ওখান থেকে স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে, সেটা অনুযায়ী প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপ করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন হবে যে বাংলাদেশ থেকেই ফেসবুক, টুইটার, মাইক্রোসফটের মতো কোম্পানির জন্ম নেবে। আমরা তো সেদিন শুনলাম যে ফেসবুক মনে হয় ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে,
তো জি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা internet.org এর একটা প্রজেক্ট আছে, সেটার মাধ্যমে তারা কিছু কিছু দেশে এদিকে একটা ভালো পদক্ষেপ। এটার দুই ধরনের একটা কথা আছে। কেউ নেট নিউট্রালিটির কথা বলছে, যেটাতে বলছে যে শুধু ফেসবুক যদি ফ্রি হয় তাহলে অন্যরা সমান সুযোগ পাচ্ছে না। আর অন্যদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এটার পক্ষে অনেক যুক্তি দিয়েছে। সে বলেছে যে আগে আমাদের সবার কাছে ইন্টারনেটটা পৌঁছে দিতে হবে, কিছু কিছু কন্টেন্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে দেখা যাবে যে সবার হাতে সবকিছুই পৌঁছে যাবে। মানে ইন্টারনেটটা আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের মতো একটা মৌলিক অধিকার হিসেবে এখন কিন্তু প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে। আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি কি মনে করেন যে ফেসবুক নিয়ে যেখানে একটা কন্ট্রোভার্সির মতো আছে যে ফেসবুকের ভালো আছে খারাপও আছে, এই ক্ষেত্রে ফেসবুক যখন আপনার ফ্রি হয়ে যাচ্ছে তো কতটা ভালো প্রভাব পড়তে পারে? আমার কাছে মনে হয় যে মানে তথ্য প্রযুক্তির তো ভালো দিকই বেশি, সো কিছু তো সমস্যা থাকবেই। সো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের সামাজিক কিছু দায় দায়িত্ব আছে। আমাদের সবচেয়ে বেশি দায় দায়িত্ব সাইবার ক্রাইমস কি আপনি মনে করেন যে এটাকে এলিভেট করতে পারে? সাইবার ক্রাইমের জন্য প্রথমে আমার কাছে মনে হয় যে একটা পরিবারের বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব আছে। অনেক কিছুতে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল আছে। আর আসলে তো ফেসবুকে তো একটা নিয়মই আছে, 18 বছরের বয়স যদি কম হয় কিন্তু ফেসবুক অফিসিয়ালি সে ইউজার হতে পারে না। সেক্ষেত্রে আমি অনেক বাবা মাকে দেখেছি তারা যেটা করে জয়েন্ট অ্যাকাউন্ট করে, যাতে যখন দেখছে যে না ছেলে মেয়ের বন্ধু বান্ধব সবার আছে এবং সে একটা সামাজিক প্রেশার পাচ্ছে, না ফেসবুক না থাকাতে তাকে ব্যাকডেটেড হিসেবে সবাই বলছে, তখন একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে বা একটা মনিটরিং এর মধ্যে তাকে রাখছে। কারণ ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অনেক আমাদের এটা তরুণ আপনি ছেলে বলছেন মেয়েরা অনেক যে, প্রবলেমের মধ্যে পড়ছে। এটা প্যারেন্টাল একটা কেয়ার দরকার প্রথমত, জি। এবং দ্বিতীয়ত স্কুলের টিচার্সদের একটা দায়িত্ব আছে, এবং সর্বোপরি আমাদের আসলে সামাজিক দায়িত্ব আছে যে একটা আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস গ্রো করার দরকার আমাদের আছে। সবাইকে ওই রেসপেক্টটা দেখানো। এবং কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে বা মানে সামনাসামনি ইফ টিজিং বা যে কোনো একটা সামাজিক ভাবে যে এটা একটা ধিক্কার দেওয়ার মতো বিষয়, এটাকে যে আমরা অ্যাভয়েড করে যে মেয়ে তাকে বলা হবে যে না তুমি বাসার বাইরে বের হও না, তুমি ফেসবুক ইউজ করো না, সেটা বললে হবে না, বরঞ্চ সোশ্যাল অ্যাওয়ারনেস এর ইয়েতে আমার মনে আসলো যে কয়েকদিন আগে কিন্তু আমাদের স্টেট মিনিস্টার কিন্তু অ্যাওয়ার্ড দিয়েছেন বিভিন্ন সেক্টরে আপনার অবদানের জন্য। যেরকম আমাদের এখানে প্রোগ্রাম কানেক্টিং বাংলাদেশ কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। তো তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। তো যেটা বেসিস এবং আইসিটি ডিভিশন আয়োজন করেছিল ডিজিটাল ওয়ার্ল্ড এর সময়, আমরা কানেক্টিং বাংলাদেশ অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং কানেক্টিং বাংলাদেশ এটা ভালো অবদান রেখেছে। জি। আপনি এটা সম্পর্কে কি বলবেন? আমি মনে করি যে কানেক্টিং বাংলাদেশটা আমাদের যে আসলে মিডিয়াকে ইউজ করে, ইন্টারনেট কানেক্টিভিটিকে ইউজ করে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হচ্ছে, এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জন্য আমি আসলে এটিএন নিউজকে ধন্যবাদ জানাই। আরো বেশি এই ধরনের প্রোগ্রাম করার জন্য তাদেরকে অনুরোধ করব। জি, আমরাও আশা করব যে দেখে সবাই উদ্বুদ্ধ হবে, এই সোশ্যাল অ্যাওয়ারনেসে আমাদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।